শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও যে অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেসব পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। শুরুতে আমরা যে পত্রিকাটি সংবাদ শিরোনাম জানিয়ে থাকি, দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। উপদেষ্টা পরিষদের বৈঠক। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। অস্ট্রেলিয়ার ভিসা মিলবে ঢাকাতেই, নির্বাহী আদেশে ছুটি বৃদ্ধি। ধর্ষণের সংজ্ঞা সংশোধন এবং বিয়ের প্রলোভন বা প্রতারণার মাধ্যমে অবৈধ যৌনকর্মের সর্বোচ্চ সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দর্শক, আমরা দেখছিলাম সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে যে ধর্ষণের যেই ঘটনা সেটি কিন্তু বাংলাদেশে বেড়ে যাওয়ায় বাংলাদেশের একেবারে আপামর জনতা থেকে উপদেষ্টা পর্যন্ত সবাই কিন্তু বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন এবং সেই জায়গায় উপদেষ্টা পরিষদের যে বৈঠক রয়েছে সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। আমরা দেখছি যে বাংলাদেশে যেই ধর্ষণের ঘটনা বেশি হয় সেটি হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটে থাকে। এছাড়াও অন্যান্য যে ঘটনা আমরা দেখছিলাম কিছুদিন আগেও পত্রপত্রিকাগুলো বিশ্লেষণের মধ্যে উঠে এসেছে যে প্রতিদিন গড়ে 13 থেকে 14 জন মানুষের ধর্ষণের ঘটনা ঘটে। অন্যদিকে অনেক ঘটনা কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয় না, অনেকেই চেষ্টা করে নিজেদের মধ্যে এই বিষয়গুলো ধামাচাপা দিয়ে রাখবার জন্য, যেহেতু এর সাথে বেশ কিছু বিষয়ের সম্পর্ক রয়েছে, মানসম্মানের একটি বিষয় কিন্তু জড়িত থাকে। ফলে এই যেই সব বিষয়গুলো মানুষের সামনে আসে সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এই বিশেষ করে গত মাসে, এই মাসে, চলতি মাসে কিন্তু এই ঘটনা অনেকটাই বেড়ে গেছে। ফলে এই উপদেষ্টা পরিষদ কিন্তু এইসব সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছেন। তবে অনেকেই বলছেন যে আসলে আইন করে আসলে ধর্ষণ কাণ্ড কতটুকু বন্ধ করা যাবে সেটি একটি বিষয়। কারণ আমরা দেখছি যে যেসব দেশে অনেকেই বলে থাকে যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্য এবং একই সাথে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করবার জন্য, কিন্তু যেসব দেশে মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয় সেসব দেশেও কিন্তু ধর্ষণকাণ্ড ঘটে, যদিও তুলনামূলক অনেকটা কম। কিন্তু বাংলাদেশের আসলে যারা এইসব বিষয় নিয়ে গবেষণা করেন তারা কিন্তু বলছেন, বিশেষজ্ঞ, যে আসলে যাতে ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে না ঘটে সেই ব্যাপার আসলে কিন্তু সবার নজর দেওয়া উচিত। এর পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি দর্শক। সংস্কার সুপারিশের 42 প্রস্তাবে এলডিপির দ্বিমত। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু জাতীয় ঐক্যমত্য কমিশনের। সরকার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফ্যাসিবাদ ফিরতে পারে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া। তারেক রহমান আরেক মামলায় নিষ্কৃত পেলেই মুক্ত। ঘুষের অভিযোগ খালাস, রেকর্ডপত্র দেখিয়ে ব্যবস্থা নিতে পারে আদালত। আইনজীবী। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, তবে অপরাধীদের বিচার হবে। রয়েছে প্রবর্ষায় বাজিমাত। 19 দিনের রেমিটেন্স এলো 225 কোটি মার্কিন ডলার। সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত জামায়াতের। মিথ্যা তথ্যে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হন। সংখ্যালঘু সুরক্ষার পদক্ষেপকে স্বাগত যুক্তরাষ্ট্রের। সহিংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনরা। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদের সঙ্গে বৈঠক। ঐক্যমত্য কমিশনে 23 মার্চ মতামত দেবে বিএনপি। দর্শক, আমরা দেখছিলাম যে যেই সংবাদটি করা হয়েছে এখানে, সহিংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা জোরদার করার পর এবার গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে গত বৃহস্পতিবারে কিন্তু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সাম্প্রতিক এই হামলায় 430 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী রয়েছে। দর্শক, এই যে ঘটনা আমরা দেখছিলাম যে রমজান মাসের মধ্যে যারা রোজা অবস্থায় সেহরির আগ মুহূর্তের সময়ের মধ্যে যেই হামলার ঘটনা ঘটেছে সেটির আসলে ধিক্কার কিন্তু ইসরায়েলকে সারা বিশ্বের মানুষই দিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম যে জাতিসংঘের যেই শেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছিল সেই বৈঠক থেকেও যখন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য রাখছিলেন তখন কিন্তু সেখান থেকে অনেকেই সেই অধিবেশন ত্যাগ করে চলে গিয়েছিলেন। অর্থাৎ যার যার ভাষা থেকে যতটুকু আসলে নিন্দা জানানো দরকার সেই নিন্দার জায়গা থেকে কিন্তু সবাই নিন্দা জানাচ্ছেন, কিন্তু এরপরও কিন্তু তাদের যে আগ্রাসন এই গাজার উপরে একেবারে সেই আগ্রাসন কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখছিলাম যুদ্ধবিরতির সময়ও কিন্তু তাদের হামলার যে ঘটনা, বর্বর ঘটনা, ঘুমন্ত মানুষের উপরে একেবারে সেই মানুষগুলোর উপর
হামলার ঘটনা কিন্তু পুরো বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ইসরায়েলের বিবেক কিন্তু এখনও পর্যন্ত নাড়া দেয়নি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, প্রফেসর ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সাবেক সভাপতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? যে আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলোতে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ছবি দেখা যাচ্ছে, কিছু কিছু রিল দেখা যাচ্ছে। সেই রিলগুলোর মধ্যে আমরা দেখছি যে গাজার যেই নৃশংসতা, ইসরায়েলের যে নৃশংসতা, সেই নৃশংসতার ছবি দিয়ে কিন্তু এখন ভিডিও ফুটেজ দিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক সহ ইউটিউব সহ সেগুলো কিন্তু একেবারে ছেয়ে গেছে। সেই জায়গা থেকে এই যে অবস্থা তৈরি হয়েছে, ইসরায়েলের যে আগ্রাসন, সেই ইসরায়েলের আগ্রাসন আসলে দেখছিলাম যে কোনো পদক্ষেপ নিয়ে কিন্তু আসলে থামানো যাচ্ছে না। কি মনে হয় আপনার আসলে ইসরায়েলের আসলে লক্ষ্য কি, এবং তাদেরকে থামানোর জন্য পুরো বিশ্ববাসী আসলে কি করতে পারে, কি মনে হয় আপনার? খুবই দুঃখজনক একটি ঘটনা, কারণ প্রায় 80 বছরের কাছাকাছি সময় ধরে এই অঞ্চলে এই সংঘাতটি চলছে। এবং আপনারা জানেন যে 1967 সনের পর থেকে এই অঞ্চলে ইসরায়েল নামক যে একটি রাষ্ট্র রোপণ করা হয়েছে, খ্রিস্টান এবং ইহুদিদের যে গ্লোবাল কনস্পিরেসি, মুসলমানদের বিরুদ্ধে তার অংশ হিসেবে। তো এটা আমরা যেটা দেখেছি যে কিছুদিন আগে যে একটা যুদ্ধবিরতি হলো, 3 স্তর বিশিষ্ট যুদ্ধবিরতি হওয়ার কথা, সেখানে প্রথম এবং দ্বিতীয় স্তরের যুদ্ধবিরতির পরেই কিন্তু আর যুদ্ধবিরতিটা অগ্রসর হয়নি। এবং আমরা যুদ্ধবিরতিতে যখন হয় তখন আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে যুদ্ধবিরতিটা লাস্টিং করবে কিনা। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই অঞ্চলে আসলে যে বিষয়টা, সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অঞ্চলে যে ইসরায়েল রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, মূলত ইসরায়েল রাষ্ট্রের মাধ্যমে আরব বিশ্বকে পদানত করে রাখা এবং নিয়ন্ত্রিত করে রাখাই তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে ব্রিটিশ এবং আমেরিকান যে শক্তি, মূলত যেটাকে আমরা বলি পাশ্চাত্য শক্তি, সেই শক্তি এখানে ইসরায়েলকে অবশ্যই এখানে টিকিয়ে রাখবে। এখন যেটা হচ্ছে যে আহ, আমরা যেটা দেখি যে বিভিন্ন রিলগুলোতে দেখছি, বর্বরতা দেখছি, এগুলোতে বিশ্বের বিবেক মানে কেঁদে উঠলেও ইসরায়েলের বিবেক কেঁদে উঠছে না। এটার মূল কারণ হচ্ছে যে বিশ্ব রাজনীতি। এবং বিশ্ব রাজনীতিতে বর্তমানে সোল সুপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোল সুপার পাওয়ার। এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইসরায়েলের পেছনে থাকবে, ততদিন পর্যন্ত এই এখান থেকে সমস্যার সমাধানের উপায় আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যেটা করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্তমানে আরো বিশ্ব বা যে কোনো উপায়ে কনভিন্স করতে হবে যে ইসরায়েলের পেছন থেকে এই ধরনের যে সমর্থন, সেটা যেন তারা প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং যে পর্যন্ত তারা এটা প্রত্যাহার না করবে, সেই পর্যন্ত ইসরায়েল এই বর্বরতা থেকে মুক্তির আমাদের আপাতত কোনো পথ নেই। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আরব বিশ্ব, যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, তিনি কিন্তু নিজেই এইটার একটা সমাধান দিবেন বলে ঘোষণা দিলেন, এবং তিনি বললেন যে ওই অঞ্চলটা তিনি দখল করে নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দেখেন, এই জায়গাটা যে কোনো মূল্যে, মানে পাশ্চাত্য শক্তি তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এর পেছনে যেমন অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, এবং ধর্মীয় একটা কারণও কিন্তু আছে। যে এই অঞ্চলের 3টি প্রধান একেশ্বরবাদী ধর্মের যে পীঠস্থান, সেটা নিয়ন্ত্রণ, সেটা মুসলমানদের হাত থেকে ইহুদি খ্রিস্টানরা সেই নিয়ন্ত্রণটা নিতে চায়। এবং এই যে নিয়ন্ত্রণটা তারা নিতে চায়, এটাই কিন্তু গত প্রায় 80 বছর যাবৎ তারা সেই খেলাটা খেলে আসছে। এখন এখান থেকে পরিত্রাণের প্রধান উপায় হলো যে আরব বিশ্বকে সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের শক্তি সঞ্চয় করতে হবে। কারণ মুসলিম জাতি বর্তমানে শিক্ষা, দীক্ষা, টেকনোলজি, অর্থনীতিতে পুরো পৃথিবীতে এমন ভাবে পিছিয়ে আছে যে গ্লোবাল কনস্পিরেসি যেটা মুসলমানদের বিরুদ্ধে চলছে, সেই গ্লোবাল কনস্পিরেসি থেকে মুসলমানদেরকে রক্ষা করবার মতো ঐক্যবদ্ধ মুসলিম শক্তির এই মুহূর্তে সেই শক্তিটা নেই।
কাজেই এটাকে আমরা যদি বলি যে পার্মানেন্ট যদি সলিউশন করতে হয়, তাহলে অবশ্যই মুসলিম শক্তিকে যুগোপযোগী টেকনোলজিতে মানে সমৃদ্ধ হতে হবে এবং তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা ঐক্যবদ্ধ পুরো পৃথিবীর মুসলিম শক্তিই কেবল এই অঞ্চলে এই ধরনের একটা বর্বরতার হাত থেকে মানে একটা পথ বের করে দিতে পারে আমি মনে করি। এছাড়া এই খেলাটা চলতেই থাকবে, কারণ পৃথিবীতে আমরা যত তত্ত্বের কথাই বলি আসলে শক্তির কোনো বিকল্প নেই। এবং সেটা অর্থনৈতিক শক্তি হতে পারে, সেটা রাজনৈতিক শক্তি হতে পারে, সেটা সামরিক শক্তি হতে পারে, এবং সেই শক্তি মুসলমানরা অর্জন না করা পর্যন্ত এই সমস্যার আসলে কোনো সমাধান হবে না। এখন সেই শক্তি অর্জন করার জন্য মুসলমানদের আসলে ঐক্য দরকার, যেই ঐক্যটা আরব বিশ্বে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। যে আমরা দেখছিলাম যে সব ধর্মই কিন্তু মানবতার কথা বলে, তো সেই দিক থেকে আপনি বলছিলেন যে ধর্মের কথা, সেই দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানদের যেই পরিকল্পিতভাবে মুসলমানদের নিধনের যে বিষয়টি, তাহলে তারা আসলে মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সেটি আসলে কতটুকু সামনে থাকে সেটি আসলে একটি বিষয়। দর্শক, আমরা কথা বলছিলাম প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরীর সাথে। কথা হচ্ছিল গাজার যেই ইসরায়েল চালানো যে নৃশংসতা, সেই নৃশংসতাদের নিয়ে। আমরা দেখছিলাম যে বেশ কিছু বিষয় নিয়ে অনেকেই কথা বললো। আমরা দেখছিলাম যে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলে, সেই জায়গায় ঐক্যবদ্ধ হলে কিন্তু তাদের বিরুদ্ধে যদি আবার হামলা চালানো হয়, সেখানেও কিন্তু নির্বিচারে মানুষজন মারা যাবেন। সেই দিক থেকে আসলে কোনো দেশেই যাতে, কোনো ধর্মের মানুষই যাতে আর রক্তপাত না ঘটে, কেউ যাতে মারা না যায়, কোনো মা বাবার বুক যাতে খালি না হয়, সেই দিকে আসলে কিভাবে হাঁটা যায় সেটি আসলে সবার লক্ষ্য হওয়া উচিত। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন। কথা হচ্ছিল গাজার বিষয় নিয়ে। দর্শক, আমাদের এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। সুখের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেসব পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। শুরুতে আমরা যে পত্রিকাটি সংবাদ শিরোনাম জানিয়ে থাকি, দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। উপদেষ্টা পরিষদের বৈঠক। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। অস্ট্রেলিয়ার ভিসা মিলবে ঢাকাতেই, নির্বাহী আদেশে ছুটি বৃদ্ধি। ধর্ষণের সংজ্ঞা সংশোধন এবং বিয়ের প্রলোভন বা প্রতারণার মাধ্যমে অবৈধ যৌনকর্মের সর্বোচ্চ সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দর্শক, আমরা দেখছিলাম সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে যে ধর্ষণের যেই ঘটনা সেটি কিন্তু বাংলাদেশে বেড়ে যাওয়ায় বাংলাদেশের একেবারে আপামর জনতা থেকে উপদেষ্টা পর্যন্ত সবাই কিন্তু বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। এবং সেই জায়গায় উপদেষ্টা পরিষদের যে বৈঠক রয়েছে সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। আমরা দেখছি যে বাংলাদেশে যেই ধর্ষণের ঘটনা বেশি হয় সেটি হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটে থাকে। এছাড়াও অন্যান্য যে ঘটনা আমরা দেখছিলাম কিছুদিন আগেও পত্রপত্রিকাগুলো বিশ্লেষণের মধ্যে উঠে এসেছে যে প্রতিদিন গড়ে 13 থেকে 14 জন মানুষের ধর্ষণের ঘটনা ঘটে। অন্যদিকে অনেক ঘটনা কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয় না, অনেকেই চেষ্টা করে নিজেদের মধ্যে এই বিষয়গুলো ধামাচাপা দিয়ে রাখবার জন্য, যেহেতু এর সাথে বেশ কিছু বিষয়ের সম্পর্ক রয়েছে, মানসম্মানের একটি বিষয় কিন্তু জড়িত থাকে। ফলে এই যেই সব বিষয়গুলো মানুষের সামনে আসে সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এই বিশেষ করে গত মাসে, এই মাসে, চলতি মাসে কিন্তু এই ঘটনা অনেকটাই বেড়ে গেছে। ফলে এই উপদেষ্টা পরিষদ কিন্তু এইসব সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছেন। তবে অনেকেই বলছেন যে আসলে আইন করে আসলে ধর্ষণ কাণ্ড কতটুকু বন্ধ করা যাবে সেটি একটি বিষয়। কারণ আমরা দেখছি যে যেসব দেশে অনেকেই বলে থাকে যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্য এবং একই সাথে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করবার জন্য, কিন্তু যেসব দেশে মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয় সেসব দেশেও কিন্তু ধর্ষণকাণ্ড ঘটে, যদিও তুলনামূলক অনেকটা কম। কিন্তু বাংলাদেশের আসলে যারা এইসব বিষয় নিয়ে গবেষণা করেন তারা কিন্তু বলছেন, বিশেষজ্ঞ, যে আসলে যাতে ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে না ঘটে সেই ব্যাপার আসলে কিন্তু সবার নজর দেওয়া উচিত। এর পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি দর্শক। সংস্কার সুপারিশের 42 প্রস্তাবে এলডিপির দ্বিমত। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু জাতীয় ঐক্যমত্য কমিশনের। সরকার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফ্যাসিবাদ ফিরতে পারে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া।
তারেক রহমান আরেক মামলায় নিষ্কৃত পেলেই মুক্ত, ঘুষের অভিযোগ খালাস, রেকর্ডপত্র দেখিয়ে ব্যবস্থা নিতে পারে আদালত। আইনজীবী, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, তবে অপরাধীদের বিচার হবে। রয়েছে প্রবাসয় বাজিমাত, 19 দিনের রেমিটেন্স এলো 225 কোটি মার্কিন ডলার। সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত জামায়াতের, মিথ্যা তথ্যে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হন। সংখ্যালঘু সুরক্ষার পদক্ষেপকে স্বাগত যুক্তরাষ্ট্রের। সহিংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনরা। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদের সঙ্গে বৈঠক, ঐক্যমত্য কমিশনে 23 মার্চ মতামত দেবে বিএনপি। দর্শক, আমরা দেখছিলাম যে যেই সংবাদটি করা হয়েছে এখানে, সহিংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা জোরদার করার পর এবার গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে গত বৃহস্পতিবারে কিন্তু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সাম্প্রতিক এই হামলায় 430 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী রয়েছে। দর্শক, এই যে ঘটনা আমরা দেখছিলাম যে রমজান মাসের মধ্যে যারা রোজা অবস্থায় সেহরির আগ মুহূর্তের সময়ের মধ্যে যেই হামলার ঘটনা ঘটেছে, সেটির আসলে ধিক্কার কিন্তু ইসরায়েলকে সারা বিশ্বের মানুষই দিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম যে জাতিসংঘের যেই শেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছিল, সেই বৈঠক থেকেও যখন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু সেখান থেকে অনেকেই সেই অধিবেশন ত্যাগ করে চলে গিয়েছিলেন। অর্থাৎ যার যার ভাষা থেকে যতটুকু আসলে নিন্দা জানানো দরকার, সেই নিন্দার জায়গা থেকে কিন্তু সবাই নিন্দা জানাচ্ছেন। কিন্তু এরপরও কিন্তু তাদের যে আগ্রাসন এই গাজার উপরে, একেবারে সেই আগ্রাসন কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখছিলাম যুদ্ধবিরতির সময়ও কিন্তু তাদের হামলার যে ঘটনা, বর্বর ঘটনা, ঘুমন্ত মানুষের উপরে, একেবারে সেই মানুষগুলোর উপর হামলার ঘটনা কিন্তু পুরো বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ইসরায়েলের বিবেক কিন্তু এখনও পর্যন্ত নাড়া দেয়নি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সাবেক সভাপতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলোতে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ছবি দেখা যাচ্ছে, কিছু কিছু রিল দেখা যাচ্ছে। সেই রিলগুলোর মধ্যে আমরা দেখছি যে গাজার যেই নৃশংসতা, ইসরায়েলের যে নৃশংসতা, সেই নৃশংসতার ছবি দিয়ে কিন্তু এখন, ভিডিও ফুটেজ দিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক সহ, ইউটিউব সহ, সেগুলো কিন্তু একেবারে ছেয়ে গেছে। সেই জায়গা থেকে এই যে অবস্থা তৈরি হয়েছে, ইসরায়েলের যে আগ্রাসন, সেই ইসরায়েলের আগ্রাসন আসলে দেখছিলাম যে কোনো পদক্ষেপ নিয়ে কিন্তু আসলে থামানো যাচ্ছে না। কি মনে হয় আপনার, আসলে ইসরায়েলের আসলে লক্ষ্য কি, এবং তাদেরকে থামানোর জন্য পুরো বিশ্ববাসী আসলে কি করতে পারে, কি মনে হয় আপনার? খুবই দুঃখজনক একটি ঘটনা, কারণ প্রায় 80 বছরের কাছাকাছি সময় ধরে এই অঞ্চলে এই সংঘাতটি চলছে। এবং আপনারা জানেন যে 1967 সনের পর থেকে এই অঞ্চলে ইসরায়েল নামক যে একটি রাষ্ট্র রোপণ করা হয়েছে, খ্রিস্টান এবং ইহুদিদের যে গ্লোবাল কনস্পিরেসি, মুসলমানদের বিরুদ্ধে তার অংশ হিসেবে। তো এটা আমরা যেটা দেখেছি যে কিছুদিন আগে যে একটা যুদ্ধবিরতি হলো, 3 স্তর বিশিষ্ট যুদ্ধবিরতি হওয়ার কথা, সেখানে প্রথম এবং দ্বিতীয় স্তরের যুদ্ধবিরতির পরেই কিন্তু আর যুদ্ধবিরতিটা অগ্রসর হয়নি। এবং আমরা যুদ্ধবিরতিটা যখন হয় তখন আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে যুদ্ধবিরতিটা লাস্টিং করবে কিনা। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই অঞ্চলে আসলে যে বিষয়টা, সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অঞ্চলে যে ইসরায়েল রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, মূলত ইসরায়েল রাষ্ট্রের মাধ্যমে আরব বিশ্বকে পদানত করে রাখা এবং নিয়ন্ত্রিত করে রাখাই তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে ব্রিটিশ এবং আমেরিকান যে শক্তি, মূলত যেটাকে আমরা বলি পাশ্চাত্য শক্তি, সেই শক্তি এখানে ইসরায়েলকে অবশ্যই এখানে টিকিয়ে রাখবে। এখন যেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে বিভিন্ন রিলগুলোতে দেখছি, বর্বরতা দেখছি, এগুলোতে বিশ্বের বিবেক মানে কেঁদে উঠলেও ইসরায়েলের বিবেক কেঁদে উঠছে না। এটার মূল কারণ হচ্ছে যে বিশ্ব রাজনীতি, এবং বিশ্ব রাজনীতিতে বর্তমানে সোল সুপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোল সুপার পাওয়ার। এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত
ইসরায়েলের পেছনে থাকবে, ততদিন পর্যন্ত এখান থেকে সমস্যার সমাধানের উপায় আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যেটা করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্তমানে আরব বিশ্ব বা যেকোনো উপায়ে কনভিন্স করতে হবে যে ইসরায়েলের পেছন থেকে এই ধরনের যে সমর্থন সেটা যেন তারা প্রত্যাহার করতে বাধ্য হয়, এবং যে পর্যন্ত তারা এটা প্রত্যাহার না করবে সেই পর্যন্ত ইসরায়েলের এই বর্বরতা থেকে মুক্তির আমাদের আপাতত কোনো পথ নেই। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আরব বিশ্ব যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, তিনি কিন্তু নিজেই এইটার একটা সমাধান দিবেন বলে ঘোষণা দিলেন, এবং তিনি বললেন যে ওই অঞ্চলটা তিনি দখল করে নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দেখেন, এই জায়গাটা যে কোনো মূল্যে মানে পাশ্চাত্য শক্তি তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এর পেছনে যেমন অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, এবং ধর্মীয় একটা কারণও কিন্তু আছে, যে এই অঞ্চলের ৩টি প্রধান একেশ্বরবাদী ধর্মের যে পীঠস্থান, সেটা নিয়ন্ত্রণ সেটা মুসলমানদের হাত থেকে ইহুদি খ্রিস্টানরা সেই নিয়ন্ত্রণটা নিতে চায়। এবং এই যে নিয়ন্ত্রণটা তারা নিতে চায়, এটাই কিন্তু গত প্রায় ৮০ বছর যাবৎ তারা সেই খেলাটা খেলে আসছে। এখন এখান থেকে পরিত্রাণের প্রধান উপায় হলো যে আরব বিশ্বকে সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের শক্তি সঞ্চয় করতে হবে। কারণ মুসলিম জাতি বর্তমানে শিক্ষা, দীক্ষা, টেকনোলজি, অর্থনীতিতে পুরো পৃথিবীতে এমন ভাবে পিছিয়ে আছে যে গ্লোবাল কনস্পিরেসি যেটা মুসলমানদের বিরুদ্ধে চলছে, সেই গ্লোবাল কনস্পিরেসি থেকে মুসলমানদেরকে রক্ষা করবার মতো ঐক্যবদ্ধ মুসলিম শক্তির এই মুহূর্তে সেই শক্তিটা নেই। কাজেই এটাকে আমরা যদি বলি যে পার্মানেন্ট যদি সলিউশন করতে হয়, তাহলে অবশ্যই মুসলিম শক্তিকে যুগোপযোগী টেকনোলজিতে মানে সমৃদ্ধ হতে হবে এবং তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং একটা ঐক্যবদ্ধ পুরো পৃথিবীর মুসলিম শক্তি কেবল এই অঞ্চলে এই ধরনের একটা বর্বরতার হাত থেকে মানে একটা পথ বের করে দিতে পারে আমি মনে করি। এছাড়া এই খেলাটা চলতেই থাকবে, কারণ পৃথিবীতে আমরা যত তত্ত্বের কথাই বলি, আসলে শক্তির কোনো বিকল্প নেই। এবং সেটা অর্থনৈতিক শক্তি হতে পারে, সেটা রাজনৈতিক শক্তি হতে পারে, সেটা সামরিক শক্তি হতে পারে, এবং সেই শক্তি মুসলমানরা অর্জন না করা পর্যন্ত এই সমস্যার আসলে কোনো সমাধান হবে না। এখন সেই শক্তি অর্জন করার জন্য মুসলমানদের আসলে ঐক্য দরকার, যেই ঐক্যটা আরব বিশ্বে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। যে আমরা দেখছিলাম যে সব ধর্মই কিন্তু মানবতার কথা বলে, তো সেই দিক থেকে আপনি বলছিলেন যে ধর্মের কথা, সেই দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানদের যেই পরিকল্পিতভাবে মুসলমানদের নিধনের যে বিষয়টি, তাহলে তারা আসলে মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সেটি আসলে কতটুকু সামনে থাকে, সেটি আসলে একটি বিষয়। দর্শক, আমরা কথা বলছিলাম প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরীর সাথে। কথা হচ্ছিল গাজার যেই ইসরায়েল চালানো যে নৃশংসতা, সেই নৃশংসতাদের নিয়ে। আমরা দেখছিলাম যে বেশ কিছু বিষয় নিয়ে অনেকেই কথা বললো। আমরা দেখছিলাম যে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলে, সেই জায়গায় ঐক্যবদ্ধ হলে কিন্তু তাদের বিরুদ্ধে যদি আবার হামলা চালানো হয়, সেখানেও কিন্তু নির্বিচারে মানুষজন মারা যাবেন। সেই দিক থেকে আসলে কোনো দেশেই যাতে, কোনো ধর্মের মানুষই যাতে আর রক্তপাত না ঘটে, কেউ যাতে মারা না যায়, কোনো মা বাবার বুক যাতে খালি না হয়, সেই দিকে আসলে কিভাবে হাঁটা যায়, সেটি আসলে সবার লক্ষ্য হওয়া উচিত। দর্শক, আপনাকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন। কথা হচ্ছিল গাজার বিষয় নিয়ে। দর্শক, আমাদের এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।